জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর আজ শাহবাগ সহ সারা দেশে স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা, জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন। তীব্র গ্যাস সংকটে শিল্প কারখানায় উৎপাদন নেমেছে 30 থেকে 40%। সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, বাসা বাড়িতে জ্বলছে না চুলা। এবং ভারী বর্ষণ অব্যাহত থাকবে আরো কয়েকদিন। সিলেট, সুনামগঞ্জ সহ উত্তরাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। আমন্ত্রণ চ্যানেলে দেশের কথায়, সাথে আছি আমি জয়নুল আবেদিন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর শুধু অতীত সংরক্ষণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ সরকারের কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের নয়, এটি জনগণের আন্দোলন। তাই জাদুঘর হবে জনগণের সংগ্রামের নিরপেক্ষ ইতিহাস সংরক্ষণের কেন্দ্র। এ সময় শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি ও সব অন্যায়ের বিচার নিশ্চিতের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। জুলাই স্মৃতি জাদুঘরে গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, আন্দোলনের আলোকচিত্র, স্মৃতিচিহ্ন, নিহতদের পোশাক, চিঠিপত্র, দলিল, সংবাদপত্রের কাটিং এবং অডিও ভিডিও সংরক্ষণ করা হয়েছে। কথা বলি, 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর 2024 সালের গণ অভ্যুত্থান ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাজধানী সহ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হন শহীদ পরিবারের সদস্য, আহত ছাত্র জনতা, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আবু সাঈদ, মীর মুগ্ধ সহ জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজন করা হয়েছে স্মরণ সভা ও বিভিন্ন কর্মসূচি। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভেও চলছে শ্রদ্ধা নিবেদন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় পালিত হচ্ছে নানা কর্মসূচি। শহীদদের স্মরণে মসজিদে দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, এই শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই পার্লামেন্ট বাংলাদেশে একটি কার্যকরী পার্লামেন্টে রূপান্তরিত হবে। আমরা বিশ্বাস করতে চাই, আন্দোলন সংগ্রামের ঐক্যবদ্ধ সকল শক্তি আমাদের অর্জিত এই বিজয়কে ধারণ করার জন্য ঐক্যবদ্ধভাবে পথ চলবে। আমাদের মধ্যে মতের পার্থক্যকে আমরা সংসদের বিতর্কের মধ্যে আবদ্ধ রাখব। দর্শক, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্মৃতিস্তম্ভে চলছে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন। সেখান থেকে এই বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে। আপনাকে যদি 5ই আগস্টের যদি একটু তথ্য আমি দিয়ে রাখি, 5ই আগস্ট উপলক্ষে কিন্তু রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। এর র্যালি এবং বিভিন্ন অনুষ্ঠান কিন্তু রংপুর বিশ্ববিদ্যালয়ে এখনও চলমান। আপনাকে যদি আমি আরেকটু তথ্য জানিয়ে রাখি যে রংপুর জেলা প্রশাসকের তরফ থেকে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু এই 5ই আগস্টকে উপলক্ষে কিন্তু দেওয়া হয়েছে। আপনাকে যদি আমি রাজনৈতিক দলগুলোর কর্মসূচির কথা যদি একটু জানিয়ে রাখি, যে বিকেলে কিন্তু 11 দলীয় জোটের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা কিন্তু দিয়েছেন এবং ফির আবার
3টার পরে বা 2টার পরে কিন্তু ফির আবারও বিএনপির যে ছাত্র দলের যে কর্মসূচি সেটা কিন্তু রংপুর টাউন হল মাঠে কিন্তু সে কর্মসূচি দিয়েছেন। তবে আজকে জুলাইকে 5ই আগস্টকে ঘিরে যে কর্মসূচি সেটা কিন্তু রংপুরে একটি পরিপূর্ণ। আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের ছাত্র যে রাজনীতি সেটা কিন্তু আমরা গতকালকের কয়েক ঘন্টায় কিন্তু দেখি যে বেশ উত্তেজনা বিরাজ করছে, সেটা কিন্তু আজকে অনেকটা স্বাভাবিক। তবে 5ই আগস্টকে ঘিরে রংপুরের কর্মসূচি এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, এমন তথ্যই কিন্তু আমাদের প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে। তবে রংপুরে 5ই আগস্টের যে তথ্য সেই তথ্য আমার কাছে এতটুকু ছিল। ধন্যবাদ রবিউল। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে অবসান হয় আওয়ামী লীগের 16 বছরের শাসনের। এই ঐতিহাসিক দিনটি বড় পরিবর্তন এনেছিল দেশের রাজনৈতিক ইতিহাসেরও। বিস্তারিত সহকর্মী ABM রাব্বানী বাপ্পির প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পরিবর্তন, যা আলোড়ন তোলে আশপাশের দেশসহ বিশ্বব্যাপী। 2024 সালের 5 জুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমেই জুলাই গণঅভ্যুত্থানের প্রাথমিক সূচনা হয়। এদিন হাইকোর্ট থেকে কোটা পুনর্বহালের রায় দেওয়ার পর এর বিরুদ্ধে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। জুলাইয়ের মাঝামাঝি থেকে এটি রূপ নেয় ব্যাপক গণ আন্দোলনে। আন্দোলন দমাতে এক পর্যায়ে জারি করা হয় কারফিউ। দেশব্যাপী বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ। এর মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। আটক হন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। 21 জুলাই আপিল বিভাগ কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করলেও আন্দোলন তখন তুঙ্গে। নানা স্লোগানে বিভিন্ন কর্মসূচি পালিত হয় দেশব্যাপী। এক পর্যায়ে ডিবি কার্যালয় থেকে ছাড়া পান সমন্বয়করা। আগস্টের শুরু থেকে নতুন মাত্রা পায় আন্দোলন। রাজপথে নেমে আসেন সব শ্রেণী পেশার মানুষ। 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষিত হয় সরকারের পদত্যাগের এক দফা। 6 আগস্ট সারা দেশ থেকে ছাত্র জনতাকে নিয়ে মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেয়া হয়। কিন্তু 4 আগস্ট রাতে এক জরুরি সিদ্ধান্তে একদিন এগিয়ে এনে 5 আগস্ট কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। এই আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গণভবন অভিমুখে ঢল নামে সাধারণ মানুষের। এদিন পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান হয় আওয়ামী লীগের দীর্ঘ 16 বছরের শাসন আমলের। 5 আগস্টে আওয়ামী লীগের পতনের দিনটিকে গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হচ্ছে দেশব্যাপী। এই দিনের ঘটনা প্রবাহ শুধু রাজনীতিতেই নয়, দেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলেছে। অনেকের কাছে এটি পরিবর্তনের সূচনা, আবার অনেকের কাছে এটি এক বেদনাবিধুর স্মৃতির দিন। তাই 5 আগস্টকে ঘিরে রয়েছে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি স্মরণ করছে। কোথাও আলোচনা সভা, কোথাও দোয়া মাহফিল, আবার কোথাও নিহতদের স্মরণে দেয়া হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। 24 গণঅভ্যুত্থানের ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক চর্চায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘিরে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ঢাকা সহ সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দিনটিকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়ে বাড়ানো হয়েছে চেকপোস্ট ও তল্লাশি। অনুষ্ঠানের স্থল, পদযাত্রার রুট ও জুলাই স্মৃতিস্তম্ভে সিসিটিভি ও ড্রোনে চলছে নজরদারি।
বড় জনসমাগমে সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের তল্লাশির পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স টিম। র্যাবের সদস্যরা সাদা পোশাকেও নজরদারি করছেন। গুজব ও অপপ্রচার ঠেকাতে জোরদার করা হয়েছে সাইবার পেট্রোলিং। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে গোপালগঞ্জে। জুলাই গণঅভ্যুত্থান দিবস ও 15 আগস্ট ঘিরে সেখানে মোতায়েন করা হয়েছে 5 প্লাটুন বিজিবি। গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও জনসমাগম স্থলে চলছে বাড়তি নিরাপত্তা ও টহল। দর্শক, গোপালগঞ্জে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শান্ত শেখ। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ অবস্থা। যেমনটি বলছেন, আজ 5ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস। এই দিবসকে কেন্দ্র করে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় সার্বিক পরিস্থিতি খুব কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসন খুব নজরদারি বাড়িয়েছে। সেই সাথে সাথে গোপালগঞ্জ শহরেও কিন্তু একই চিত্র আমরা দেখতে পেয়েছি যে 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং কোনো প্রকারের যাতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো নেতাকর্মী অপ্রীতিকর ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসন এখনও তৎপর রয়েছে এবং টঙ্গিপাড়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে এবং কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা টঙ্গিপাড়া থানার অভিযান ইনচার্জ সাথে যতটুকু কথা বলে জানতে পেরেছি, তিনি আমাদের জানিয়েছে যে কর্মকর্তাদের নির্দেশে পুরো টঙ্গিপাড়াকে আইনশৃঙ্খলার চাদরে ঢেকে রাখা হয়েছে। আর আজকের এই যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের যে মধ্য দিয়ে যে শহীদদের স্মরণ করছে টঙ্গিপাড়া, সরকারি নানা আয়োজন পালন করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার চাদরে। ধন্যবাদ শান্ত। দেশ জুড়ে তীব্র গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন, একই সঙ্গে বাড়ছে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং। 22 জুলাই মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর গ্যাস সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি বৈশ্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে সংকট আরও তীব্র হয়েছে। দৈনিক প্রায় 3800 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে 2100 মিলিয়ন ঘনফুটের কিছু বেশি। গ্যাসের চাপ কমে যাওয়ায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও চট্টগ্রামের বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন নেমেছে 30 থেকে 40%। সংকটে সিএনজি স্টেশনগুলোতেও দীর্ঘ সারি ও যানজট তৈরি হচ্ছে। গ্যাসের অভাবে 26টি গ্যাস ভিত্তিক সহ অন্তত 62টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত হচ্ছে। জাতীয় গ্রিডে 3000 মেগাওয়াটের বেশি ঘাটতিতে রাজধানী সহ বিভিন্ন এলাকায় বাড়ছে লোডশেডিং। ফলে শিল্প, পরিবহন ও বিদ্যুৎ 3 খাতেই সংকটের সরাসরি প্রভাব পড়ছে জনজীবনে। গ্যাস যদি না পাই, যেটা দিয়ে আমাদের গাড়ি চলে, সেটা যদি আমরা না পাই, তাহলে আমরা এটার মালিকের বা কিভাবে টাকা দেবো, আমাদের সংসার বা কিভাবে চালাবো। আজকে প্রেশার ঠিক আছে, এইভাবে থাকলে খুব সুন্দরভাবে কোনো সংকট মানে গ্যাসের সংকট পড়বে না। 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা বাজে রাত 4টার সময় আসি গ্যাস নেই, আবার সকালবেলা 7টার সময় ডিউটিতে যাওয়াতে হয়। গ্যাস না থাকলেও মানে গ্যাসের বিলটা দিতে হয়, কিন্তু গ্যাসটা একবারে নাই আমাদের বাসাতে। সিলিন্ডারের বিলও দিয়ে, গ্যাসের বিলও দিয়ে, সবকিছু তো দিতে আছি। একবার সিলিন্ডার জ্বালাইয়ে, একবার গ্যাসের বিল দিয়ে আমরা তো এটা চলাইতে পারছি না। সরকার তাহলে এটা বন্ধ করে দাও, আমরা চালাতাম। গতকালকেও আসলাম, আজকে সকালে আসলাম, এখনো পর্যন্ত বসে রয়েছি, আমরা কোনো আপনার গ্যাস পাইতেছি না। আমাদের কিস্তি আছে, আমাদের বউ আছে, পোলা আছে, সব আছে। আমরা কিভাবে চলি, কিভাবে খাই? এইভাবে যদি গ্যাস হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিভাবে চলবো? উৎপাদন ব্যাঘাত ঘটতেছে। যদিও কাঁচা চামড়া আমরা সংরক্ষণ করতে সম্ভব হয়েছে, কিন্তু এখন ডাইংয়ের জন্য বা বিভিন্ন মেশিনারি চালাবার জন্য গ্যাসের প্রয়োজন। সেই গ্যাসটা আমরা পাচ্ছি না, একদম টোটাল পাচ্ছি না। আমাদের সেক্টর হলো ব্লু সেক্টর। এখন ব্লু করে আমরা মালগুলি মনে করেন প্রোডাকশনে দিতে পারতেছি না। দিলেও মনে করেন যেখানে মনে করেন গ্যাসের লাইন আছে, ডাই হইতেছে, ওইখানেও মনে করেন যাই পড়ে রয়েছে। গ্যাসের কারণে আমরা কাজ করতে পারতেছি না, এমনকি মালও প্রোডাকশন যাইতে পারতেছে না। অনেক ট্যানারি বন্ধ হয়ে যাইতেছে গ্যাসের কারণে। দর্শক, রাজধানীর উত্তরের ফিলিং স্টেশন থেকে গ্যাস সংকটের সবশেষ জানাচ্ছেন সহকর্মী শান্ত মাহমুদ। দেশে কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরেই কিন্তু তীব্র গ্যাস সংকট চলছে, যার ফলে কিন্তু রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন সহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু যারা গ্যাস নিতে আসছেন তারা কিন্তু
দীর্ঘ লাইনে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। সকাল থেকে আমি রাজধানীর উত্তরার বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরেছি। এই মুহূর্তে আমি রয়েছি আব্দুল্লাহপুরের একটি ফিলিং স্টেশনে। যদি আব্দুল্লাহপুরের ফিলিং স্টেশনগুলোর চিত্র একটু দেখানোর চেষ্টা করি, আজ সরকারি ছুটির দিন হওয়ার কারণে কিন্তু সকাল থেকেই কিন্তু ফিলিং স্টেশনগুলোতে গাড়ির চাপ কিছুটা কম ছিল। দুপুর গড়াতেই কিন্তু গাড়িগুলোর চাপ আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। সকালে যারা গ্যাস নিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় 200 থেকে 220 পর্যন্ত তারা প্রেসারে গ্যাস পেয়েছেন। কিন্তু এখন যারা গ্যাস নিচ্ছেন তারা কিন্তু 100 থেকে 120 সর্বোচ্চ 160 ফুট প্রেসারে কিন্তু তারা গ্যাস পাচ্ছেন। চালকরা অভিযোগ করছেন গত কয়েকদিনের তুলনায় আজ কিন্তু কিছুটা স্বাভাবিক হলেও আবার কিন্তু দুপুর নাগাদ কিন্তু গ্যাসের যে সংকট, সেই সংকট কিন্তু আবারও শুরু হয়েছে। মালা, আরো একটি বিষয় যদি জানিয়ে রাখি, সকাল থেকেই ফিলিং স্টেশনগুলোতে তেমন গাড়ির লম্বা সারি আমরা না দেখলেও কিন্তু দুপুর গড়াতেই কিন্তু ফিলিং স্টেশনগুলোতে কিন্তু গাড়ির তীব্র লাইনে আমরা দেখেছি। সকাল থেকেই কিন্তু তীব্র গরম ছিল রাজধানীতে। সেই গরমকে উপেক্ষা করে কিন্তু আজকে সরকারি ছুটির দিন হওয়ায় কিন্তু তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে গ্যাস নিচ্ছেন। ধন্যবাদ শান্ত। এবার গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি নিয়ে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজীব মাহমুদ। রাজীব, সাভারে গ্যাসের বর্তমান অবস্থাটা কি? আমি এখন রয়েছি বাংলাদেশের একমাত্র চামড়া শিল্পনগরী ট্যানারিতে। এখানে আমরা সকাল থেকে বিভিন্ন কারখানায় ঘুরেছি। আমরা দেখতে পেয়েছি গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে কারখানার মালিকদের। আমরা কারখানার মালিকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই সংকট যদি নিরসন না হয় তাহলে এই ট্যানারি শিল্প লোকসানের মুখে পড়বে। আমরা যদি একজন কারখানা মালিকের সাথে কথা বলি, আপনাদের গ্যাস নিয়ে কি সমস্যা হচ্ছে? গ্যাস আমাদের জনাব তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছিলেন, শিল্পমন্ত্রীর মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি যে বিদ্যুৎ এবং গ্যাস দুইটারই সংকট যাতে এই সময় কোরবানকালীন সময় যাতে না হয় সেটা নির্দেশনা দিয়েছিলেন। বিদ্যুৎটা আমরা মোটামুটি যে অবস্থায় পেয়েছি, আমরা আমাদের র ম্যাটেরিয়ালস উৎপাদনে আমাদের ব্যাঘাত ঘটেনি, কিন্তু বর্তমানে যেসব কন্ট্রাক্টগুলো আছে বাইরের সাথে গ্যাসের সংকটের কারণে আমাদের শিল্প প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। ধন্যবাদ মালা। আপনি শুনছিলেন কারখানার মালিকরা বলেছেন যদি দ্রুত এই সংকট সমাধান না হয় তাহলে কিন্তু ট্যানারি শিল্প একটা বিশাল লোকসানের মুখে পড়বে। এই ছিল আমার কাছে সাভার থেকে গ্যাস সংকটের সর্বশেষ। ফেনী থেকে সেখানকার গ্যাস সংকটের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী কাউসার হামিদ শিকদার। আপনি জানেন সারা বাংলাদেশের নিয়ে ফেনীতেও গ্যাসের সংকট দেখা দিয়েছে। আমরা আজ সকাল থেকে ফেনী জেলার বেশ কিছু আবাসিক এলাকা ঘুরে দেখেছি। এই আবাসিক এলাকাগুলোতে গত 1 তারিখ বিকাল থেকে যে গ্যাস বন্ধ হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো ধরনের গ্যাস চালু হয়নি। 1 তারিখের আগে কিছু কিছু জায়গায় রাতে এবং দিনে গ্যাস আসতো, কিন্তু 1 তারিখের পর থেকে সকল ধরনের গ্যাস বন্ধ হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় এখানকার যে আবাসিক এলাকা আবাসিক গ্যাস গ্রাহক রয়েছে 32,000 ফেনী জেলায়, এই 32,000 গ্রাহকের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এছাড়া আমি যদি পেট্রোল পাম্পগুলোর কথা বলে, যে সিএনজি ফিলিং স্টেশন রয়েছে ফেনী জেলা 22টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, সে 22টির মধ্যে 10টিতে গ্যাস সরবরাহ করত, কিন্তু 1 তারিখ থেকে সেই ফিলিং স্টেশনগুলো গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে যাওয়ার ফলে এখানকার যে সিএনজি যে অটোরিকশা যে একমাত্র পরিবহনের ছিল, সেগুলোতে মানুষ যাতায়াত করতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। সব মিলিয়ে ফেনী জেলায় যে গ্যাস সংকটের ফলে তাদের দুর্ভোগ তীব্র আকার ধারণ করেছে। এ ছিল আমার কাছে ফেনী জেলা থেকে গ্যাস সংকট নিয়ে। কাউসার, আপনাকে ধন্যবাদ। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
একই সঙ্গে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর ও বগুড়ার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা ও প্লাবনের আশঙ্কা রয়েছে। এদিকে এরই মধ্যে সিলেট ও সুনামগঞ্জে কুশিয়ারা নদীর পানি আরও বৃদ্ধি পেয়েছে। আগামী 72 ঘন্টায় কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। উত্তরাঞ্চলে তিস্তা ও দুধকুমার নদীর পানিও আগামী 48 ঘন্টায় বিপদসীমা অতিক্রম করতে পারে। এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল রয়েছে সাগরও। দর্শক, কক্সবাজার থেকে আবহাওয়ার সবশেষ জানাচ্ছেন সহকর্মী আয়াস রনি। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার শহরে। এখানে সকাল থেকে মুষলধারে প্রচুর বৃষ্টি হচ্ছে। এছাড়া কক্সবাজার যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলা বৃষ্টির ফলে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কক্সবাজারে আপনার জেলায় পাহাড় ধসের সম্ভাবনাও রয়েছে। আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি, কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে পাহাড় ধসে পড়ে যান চলাচল বন্ধ রয়েছে। সেখানে যান চলাচল স্বাভাবিকের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যে পাহাড় ধসে পড়েছে সেটা মাটিগুলো সরানোর জন্য কাজ করে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কক্সবাজারের সমুদ্রে কোনো ধরনের সংকেত নেই, যেহেতু সাগর উত্তাল নেই, সে কারণে কোনো ধরনের সংকট রাখা হয়নি। এছাড়া যারা মাছ ধরা বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে তাদেরকে উপকূলের কাছাকাছি থেকে মাছ ধরার জন্য বলা হয়েছে। এই ছিল কক্সবাজার থেকে আবহাওয়ার সর্বশেষ তথ্য। আয়াসরণী, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারে পর্যটকদের বিনোদনের অন্যতম আকর্ষণ প্যারাসেলিং। দীর্ঘতম সমুদ্র সৈকতের নীল জলে আকাশ ছোঁয়ার রোমাঞ্চে মুগ্ধ হন পর্যটকরা। কিন্তু এই রোমাঞ্চের আড়ালে নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা। অপ্রতুল সুরক্ষা সরঞ্জাম, দক্ষ জনবল ও তদারকির ঘাটতিতে প্রশ্ন উঠছে। বিস্তারিত কক্সবাজার ব্যুরো চিফ আয়াসরণীর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। একজন টুরিস্ট এখানে এসে প্যারাসেলিং করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। সমুদ্রের নীল জলরাশি পেছনে রেখে আকাশে উড়ে বেড়ানোর রোমাঞ্চ হাতছানি দিতে কক্সবাজারের ইনানি, হিমছড়ি আর দরিয়ানগরে প্যারাসেলিংয়ের অভিজ্ঞতা নিতে প্রতিদিনই ভিড় করেন অসংখ্য পর্যটক। সম্প্রতি প্যারাসেলিংয়ে এক পর্যটকের মৃত্যুর পর প্রাথমিক অনুসন্ধানে সামনে এসেছে নিরাপত্তা ব্যবস্থার একের পর এক গুরুতর ঘাটতির তথ্য। অভিযোগ রয়েছে অনেক প্যারাসেলিং অপারেটরের কাছে নেই আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা। পুরনো স্পিডবোট, সেফটি গিয়ারের মান ও অন্যান্য সরঞ্জামের কারিগরি সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। আমরা আশা করব যদি পর্যটন শহরে এই গুরুত্বপূর্ণ প্যারাসেলিংয়ের বিষয়টা যদি থাকে তাহলে যাতে তারা পর্যাপ্ত পরিমাণে রেস্কিউ টিম সাথে রাখে, যাতে কোনো দুর্ঘটনা হলে তাৎক্ষণিক উদ্ধারটা ত্বরান্বিত করতে পারে। বিচ ম্যানেজমেন্ট কমিটির অনুমোদন পাওয়া প্যারাসেলিং প্রতিষ্ঠানগুলো নিয়মিত তদারকির আওতায় থাকে। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় এবং পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী ব্যবহারের বিষয়টিও নিশ্চিত করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্যারাসেলিংয়ে নিরাপত্তার প্রথম শর্ত অনুকূল আবহাওয়া ও বাতাসের গতি। কিন্তু ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও কার্যক্রম চালানোর অভিযোগও রয়েছে। সারা পৃথিবীর মানুষের কক্সবাজারের প্রতি একটা আকর্ষণ আছে। সো ওই আকর্ষণ থেকেই মানুষ দূর দূরান্ত দেশ বিদেশ থেকে এখানে ঘুরতে চলে আসে। বাংলাদেশ সরকার এবং কি স্থানীয় প্রশাসনের এই যে ট্যুরিস্টরা যে এখানে আসে তাদের সিকিউরিটিটা নিয়ে তাদের কনসার্ন থাকা উচিত। এখানে অবশ্যই প্রশাসনের যথেষ্ট ভূমিকা থাকতে হবে। প্যারাসোলিং ঠিক আছে কিনা, তাদের ম্যাটেরিয়ালসগুলো ঠিক আছে কিনা, সব কিছু চেক আপ রাখতে হবে কন্টিনিউয়াসলি। এটা আনন্দ পাবো, উঠলে অনেক দৃশ্য দেখতে পাবো, যে ভিউটা পাবো ওটা অনেক ভালো ভিউ পাবো। কিন্তু ঘটনা হচ্ছে এখানে না উঠাইটা আমাদের ভালো হবে আর কি, কেননা এখানে উঠলে অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক মানুষই মারা গিয়েছে। এও যদি পানিতে পড়ে 4 থেকে 5 মিনিট বেশি থাকা সম্ভব যদি সাঁতার না জানে।
তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যে হয়তো তার লাশটা খুঁজে পাওয়া সম্ভব, কোনো সময় সম্ভব হয় না। যদি প্যারাসিলিং পয়েন্টে যদি লাইফ গার্ড সার্ভিসটা থাকতো তাহলে আমি মনে করি যে এই মানুষের জীবনগুলো বিলীন হয়ে যাচ্ছে পানিতে, যারা ডুবে যাচ্ছে, এই সংখ্যাটা কমে আসতো। এদিকে প্যারাসিলিং অপারেটরদের অনুমোদন দেওয়ার বিষয়টি সরাসরি অস্বীকার করেছে জেলা প্রশাসন। প্যারাসেলিং এর কোনো অনুমোদন আমরা জেলা প্রশাসন থেকে দিইনি। উনি যেটা বললেন যে বারবার বন্ধ করা হয়েছে, আমরা অনেকবারই নিয়মিত বন্ধ করি। আমাদের যে পর্যটন ম্যাজিস্ট্রেট আছে, আমাদের বিসকর্মী আছে, আমরা গত সোমবারেও তারা কিন্তু ওই এলাকায় যে কয়েকটি প্যারাসেলিং চালাচ্ছিল বন্ধ করা হয়েছে। কারণ বর্ষাকাল সাধারণত সমুদ্র উত্তাল থাকে, আবহাওয়া খারাপ থাকে, খুব রিস্কি সিচুয়েশন তৈরি হয়। কক্সবাজারে প্যারাসিলিংয়ে শৌভিক রায়ের মৃত্যু সামনে এনেছে নিরাপত্তাহীনতা, অনুমোদন ও তদারকির প্রশ্ন। অতিরিক্ত বাতাস, নিরাপত্তা সরঞ্জাম, ওজন সীমা লঙ্ঘন কিংবা জরুরি উদ্ধার ব্যবস্থার ঘাটতি দুর্ঘটনার পর নয়, প্রাণহানি ঠেকাতেই এখনই কঠোর নজরদারি ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ সংশ্লিষ্টদের। সুমাইয়া সুমি, চ্যানেল এস নিউজ ডেস্ক। দেশ জুড়ে একসঙ্গে বাড়ছে হাম ও ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে 849 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় 96 জনের হাম নিশ্চিত হয়েছে। সন্দেহভাজন আক্রান্ত 1,31,000-এর বেশি। পরীক্ষা নিরীক্ষায় হাম শনাক্ত হয়েছে 16,000-এরও বেশি রোগীর শরীরে। আক্রান্ত মৃতদের বড় অংশই 5 বছরের কম বয়সী শিশু। বিশেষজ্ঞরা বলছেন, এডিনো ভাইরাসের সংক্রমণে শিশুদের জটিলতা ও মৃত্যুর ঝুঁকি বাড়ছে। অন্যদিকে বর্ষায় দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গু। এই বছর হাসপাতালে ভর্তি হয়েছেন 17,000-এর বেশি রোগী। মৃত্যু হয়েছে 59 জনের। শুধু সর্বশেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 530 জন। লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 87,527 কোটি টাকা ঘাটতি রেখেই 2025-26 অর্থ বছর শেষ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটির হালনাগাদ তথ্য অনুযায়ী বিদায়ী অর্থ বছরে কাস্টমস, ভ্যাট ও আয়কর 3 খাত মিলিয়ে রাজস্ব আদায় হয়েছে 4,15,473 কোটি টাকা। অথচ সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল 5,03,000 কোটি টাকা। তবে লক্ষ্য পূরণ না হলেও আগের অর্থ বছরের তুলনায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে 12.3%। সবচেয়ে বেশি রাজস্ব এসেছে ভ্যাট থেকে 1,57,734 কোটি টাকা, আয়কর থেকে 1,45,620 কোটি এবং আমদানি রপ্তানি শুল্কে 1,12,119 কোটি টাকা আদায় হয়েছে। রাজনৈতিক অস্থিরতা, ব্যবসা বাণিজ্যের ধীরগতি ও পণ্য সরবরাহে বিঘ্ন রাজস্ব আদায়ে প্রভাব ফেলেছে। চ্যানেল এস দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর আজ শাহবাগ সহ সারা দেশের স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা, জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন। তীব্র গ্যাস সংকটে শিল্প কারখানায় উৎপাদন নেমেছে 30 থেকে 40%। সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, বাসা বাড়িতে জ্বলছে না চুলা। ভারী বর্ষণ অব্যাহত থাকবে আরো কয়েকদিন। সিলেট, সুনামগঞ্জ সহ উত্তরাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। প্যারাসেলিংয়ে পর্যটকের মৃত্যুর পর সামনে এলো নিরাপত্তাহীনতা, প্রশ্নের মুখে তদারকি, অপারেটরদের অনুমোদন দেওয়ার বিষয় অস্বীকার জেলা প্রশাসকের। এবং দেশ জুড়ে হামের প্রকোপ চলছেই, সেই সাথে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বাড়ছে উদ্বেগ, ঝুঁকির মুখে শিশুরা। এই ছিল চ্যানেলের দেশের কথায়। দর্শক, চ্যানেলের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।